Hello and welcome to Dreamline Academy once again. আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর যে ভাবার্থ রচনা সেটা নিয়ে একটা ক্লাস দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। প্রত্যেককে অনুরোধ তোমরা এই ভিডিওটা অবশ্যই ভালো করে দেখবে এবং যেহেতু এইগুলো তোমাদের ব্যাকরণ যে বই আছে সেখান থেকেও তোমরা পেয়ে যেতে পারবে, সেটা সেই বইটাও তোমরা ফলো করতে পারো বা আমাদের এই যে ভিডিওটা আমরা এখানে দিচ্ছি এটাও দেখেও তোমরা কিন্তু পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। এই ভিডিওতে আমি যে ভাবার্থগুলো নিয়ে আলোচনা করব, সেই ভাবার্থগুলো বিগত বছরের পরীক্ষায় যে প্রশ্ন বা বিভিন্ন পরীক্ষা প্রস্তুতির যে বইগুলো হয়, সেই বইগুলো থেকে আমরা বিভিন্ন ভাবার্থকে আমরা তুলে নিয়েছি। অর্থাৎ আমরা মূল ভাবকে তুলে নিয়েছি। সেগুলোর ভাবার্থ লিখতে চেষ্টা করেছি এবং এখানে যে ভাষাগুলো দেওয়া আছে প্রত্যেকটা হচ্ছে মডেল ভাষা। তুমি এই ভাষাগুলোকে হুবহু নাও লিখতে পারো, তোমার মত অনুযায়ী পরিবর্তন করতে পারো। অবশ্যই পারো যেকোনো সময়। এগুলো মুখস্থ করার কোনো জায়গা নেই। এটা কিন্তু প্রত্যেককে আমি জানিয়ে রাখছি যে এগুলোই মুখস্থ করে এরমই লিখতে হবে এমনটা কিন্তু কোনো কারণ তোমাদের মধ্যে নেই। তো দেখো, এই ভিডিওতে আমি মোটামুটি তোমাদের যতগুলো ভাবার্থ এই পরীক্ষায় আসার কথা বা আসতে পারে সম্ভাব্য যে সমস্ত ভাবার্থ আছে সেগুলোকে নিয়ে আলোচনা করেছি। তো ভাবার্থ প্রসঙ্গে একটা কথা তোমাকে প্রথমেই আমি বলে রাখি, সেটা হচ্ছে ভাবার্থ আর ভাব সম্প্রসারণ দুটো ব্যাপার কিন্তু সম্পূর্ণ আলাদা। ভাব সম্প্রসারণ মানে হচ্ছে ছোট্ট একটা ব্যাপার যেটাকে আমাকে বড় করে লিখতে হবে। খুব সামান্য একটা বিষয়কে কি করতে হবে, আমাকে বাড়িয়ে লিখতে হবে। ওর একদম সম্পূর্ণ আলোচনা, ওর বিস্তারিত কথা আমাকে বিশদে লিখতে হবে। তিলকে তাল বানাতে হবে আমাকে। বুঝতে পারছো তো? সেই আমরা যখন নামকরণ লিখি তখন লিখি না যে বিন্দু বিন্দু মিলে সিন্ধু হয়। অ্যাকচুয়ালি সেই বিন্দু থেকে সিন্ধু করার কাজটা হচ্ছে ভাব সম্প্রসারণ। কিন্তু সিন্ধুর থেকে বিন্দুতে যাওয়া হচ্ছে ভাবার্থ লেখা। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রত্যেককে বলছি তোমরা অবশ্যই পেন ডায়েরি এবং যদি তোমাদের কাছে বাংলা ব্যাকরণ বই থাকে সেটাও তোমরা নিয়ে বসতে পারো, কোনো অসুবিধা নেই। চলো, প্রথমেই ভাবার্থ রচনার জন্য আমি কিছু গাইডলাইন তোমাদেরকে লিখেছি। মানে ভাবার্থ ব্যাপারটা কি, ভাবার্থ কিভাবে লিখবো, স্যার একটা নতুন বিষয়। তাই আমি কিছু তোমাদের জন্য গাইডলাইন তৈরি করেছি। কি কি গাইডলাইন তৈরি করেছি একটু দেখে নেওয়া যাক। প্রথমে আমি বলেছি যে ভাবার্থ রচনার জন্য যে মূল বিষয় বা মূল বক্তব্য সেটার থেকে ছোট লিখতে হবে। তোমরা আগেই জানো কি লিখেছি। মূল রচনাটিকে বারবার করে তার মূল বক্তব্য একই রাখার চেষ্টা করতে হবে এবং অন্তর্নিহিত ভাবটিকে গুছিয়ে লিখতে হবে। অর্থাৎ মূল রচনা মানে কি, ধরো কবিতার কিছু লাইন আছে, তাহলে সেই কবিতার লাইনের উপর ভিত্তি করে আমাকে লিখতে হবে। ধরো কবিতার লাইনের উপর ভিত্তি করে আমি কবিতার শেষ দুটো লাইনের মানে লিখে দিলাম, এটা কিন্তু ভাবার্থ হবে না। তোমাকে যদি প্রথম দুটো লাইন বলা থাকে তাহলে সেই প্রথম দুটো লাইন মানে তুমি কবিতা ছেড়ে দাও, তুমি কবিতা সম্পর্কে কত কি জানো, তার উৎস জানো না নামকরণ জানো, তার সূচনাকাল জানো না তার প্রকাশকাল জানো, এগুলো জেনে তোমার কিন্তু কোনো কাজ নেই। যে শব্দগুলো তোমার সামনে বা যে লাইনগুলো তোমার সামনে উপস্থিত করা হয়েছে প্রশ্নপত্রে থাকবে, সেই লাইনগুলো সম্পর্কে তোমাকে কিন্তু লিখতে হবে। কেমন লিখতে হবে সেটা বলেছে, তার মূল বক্তব্য। মূল বক্তব্য মানে কি, তার নির্যাস। মূল বক্তব্য মানে কি বলতে পারো তুমি, তার নির্যাস, যে তার ভেতর কতটুকু অংশ বোঝার আছে বা এই লাইনটা পড়ে তুমি কতটুকু অংশ বুঝতে পারলে, কি বুঝতে পারলে, সেটা হচ্ছে মূল বক্তব্য। ঠিক আছে? এবং সেটা আরো ২ নম্বরে খুব ইম্পোর্টেন্ট জিনিস লিখেছে যে সেটাকে একই রাখার চেষ্টা করতে হবে। একই রাখার চেষ্টা করতে হবে মানে? মানে তুমি সেটাকে বানিয়ে লিখে দিলে সেটা কিন্তু হবে না। সেটার মানেটা যেটা, সেই মানেটাই লিখতে হবে। অন্য কিছু লিখলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। এবং তারপর কি লেখা আছে? অন্তর্নিহিত ভাবটিকে গুছিয়ে লিখতে হবে। ভাই অন্তর্নিহিত ভাব মানে কি? অন্তর্নিহিত ভাব মানে হচ্ছে তোমার ওর ভেতরের যে কথা, ওর মধ্যে যে কথাটা বলা আছে, ওর মধ্যেকার যে কথাগুলো, সেই কথাগুলোকে গুছিয়ে মানে সুন্দর করে লিখতে হবে। যেটা ১ম লাইনে বলছে সেটাকে ১ম এ লিখতে হবে। যেটা ২য় লাইনে বলছে সেটাকে ২য়, তৃতীয় এভাবে লিখে আমাকে কিন্তু যেতে হবে। নেক্সট কি দেখো, ভাবার্থের বিস্তৃতি, এটা ভুল লিখা আছে। এটাকে ইগনোর করবে তোমরা। ভাবার্থের বিস্তৃতি কেমন হবে? মূল রচনার অর্ধেকেরও কম। আমাদের যে মূল রচনা মানে যেটা থেকে আমাকে উত্তর করতে দেওয়া হবে, সেই মূল রচনার অর্ধেকেরও কম হওয়া চাই। তাহলে তোমাকে মোটামুটি গুনে নিতে হবে যে কতগুলো লাইন আছে স্যার এখানে, ১, ২, ৩, ৪, ৫ করে গুনে নিতে হবে। তারপর অর্ধেকের কম হওয়া চাই। এটা কিন্তু অবশ্যই হতে হবে।
না হলে কিন্তু সমস্যা হতে পারে। অনেক ক্ষেত্রে কিন্তু 1/3 অনেক জায়গায় মেনশন করতে পারে। ঠিক আছে? তাহলে কি বললাম? মূল রচনার অর্ধেকের কম হওয়া চাই। পরের যে ইম্পোর্টেন্ট কথা সেটা কি? মূল রচনায় প্রদত্ত উদাহরণ। অনেক ক্ষেত্রে কি দেওয়া হয়? কবিতায় উদাহরণ দেওয়া হয়। উক্তি প্রত্যুক্তি মানে একটা কবিতা ধরো লিখা হচ্ছে বা একটা কোনো কিছু লিখা হচ্ছে, সেখানে অন্য লেখকের বা অন্য কোনো স্রষ্টা সৃষ্টিকে ধরো বাংলার একটা কোনো ওই গল্প পড়ছো, সেখানে হয়তো ইংলিশের কোনো লেখকের ২ টো লাইনকে তুলে নেওয়া হলো। বা বাংলায় কোনো লেখকের একটা কিছু পড়ছো তুমি, ওই লেখকেরই অন্য কোনো একটা জায়গা থেকে ২ টো লাইনকে কোটেশন করে তুলে দেওয়া হলো। সেগুলো হচ্ছে উক্তি প্রত্যুক্তি। তাহলে এই যে বলছে মূল রচনায় উদাহরণ, উক্তি প্রত্যুক্তি এগুলো দেওয়াই থাকে। অলংকার ব্যবহার করা হয়। অলংকার কি সেটা তোমাদের জানার কোনো কারণ নেই। নবম শ্রেণীর সিলেবাসে অলংকার ব্যাপারটা নেই। তাহলে অলংকার, চিত্রকল্প এগুলোকে তোমাকে বাদ দিতে হবে। অবশ্যই বাদ দিতে হবে। তাহলে কি? উক্তি প্রত্যুক্তিকে বাদ দিতে হচ্ছে, উদাহরণকে বাদ দিতে হচ্ছে, অলংকারকে বাদ দিতে হচ্ছে, চিত্রকল্পকে বাদ দিতে হচ্ছে। এগুলোকে বাদ দিয়ে কিন্তু তোমাকে ব্যাপারটা করতে হবে। নেক্সট কি? উপমা আর রূপক। উপমা মানে কি? উদাহরণ। আর রূপক, রূপক মানেও তোমরা জানো ব্যাপারটা। রূপক মানে কি? রূপক মানে হচ্ছে বিশেষ সাংকেতিক ব্যাপার যেটা, সে রূপক। রূপক আর উপমা এই দুটো যদি ব্যবহার করা থাকে, তাহলে সেগুলো তাৎপর্যের বিষয়বস্তু মানে এগুলো কেন ব্যবহার করা হয়েছে বা এগুলো ব্যবহার করে কি বলতে চাইছে, সেটা কিন্তু অবশ্যই ভাবার্থে থাকতে হবে। তাহলে কি বললাম বোঝা গেল? উক্তি প্রত্যুক্তি বাদ দিতে হবে, উদাহরণ বাদ দিতে হবে, অলংকার বাদ দিতে হবে, চিত্রকল্প বাদ দিতে হবে। মানে কবি কি কল্পনা করেছেন সেগুলো সব বাদ দিয়ে দিতে হবে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে উপমা আর রূপক যখন ব্যবহার করা থাকবে, সেগুলো ব্যবহার করার কারণ আর ব্যবহারের মধ্য দিয়ে কি বোঝাতে চেয়েছেন, সেগুলো অবশ্যই ভাবার্থে কিন্তু থাকতে হবে। নেক্সট কি বলেছি? ভাবার্থ লেখার নির্দিষ্ট দৈর্ঘ্য না থাকলেও রচনাটি বাহুল্য বর্জিত হওয়া বাঞ্ছনীয়। যে নির্দিষ্ট কোনো নেই যে তোমাকে ১২ লাইন থাকলে ৬ লাইনে শেষ করতে হবে বা ৪ লাইনে শেষ করতে হবে, এমন কিছু ব্যাপার কিন্তু নেই। কিন্তু তারপরেও তোমাকে কি করতে হবে? রচনাটি বাহুল্য বর্জিত, যে লিখেই গেলাম, পরীক্ষার টাইম শেষ হয়ে গেল, সময় শেষ হয়ে গেল, কিন্তু তুমি খাতা নিয়েই যাচ্ছ। কিসের জন্য স্যার? শুধুমাত্র ভাবার্থর জন্য। এটা কিন্তু কোনোভাবেই চলবে না। ভাবার্থ লেখার সময় কি করতে হবে? বাহুল্য বর্জিত। তার মানে হচ্ছে যত না লিখলে নয়, যতটা না লিখলে নয়, সেই ততটাই কিন্তু লিখতে হবে। তার বেশি কিন্তু লিখা একদমই যাবে না। ভাবার্থের আলোচনা হবে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট। মানে ভাবার্থ পড়ে, ধরো কবিতা পড়ে তো মানুষ বুঝতে পারে না। তারপর তুমি একটা ভাবার্থ লিখলে, সেটা কবিতার থেকেও বেশি জটিল হয়ে গেল। কবিতার লাইনকেও ছাড়িয়ে গেল। তুমি এমন সব কথা ব্যবহার করলে, এমন সব শব্দ ব্যবহার করলে, যেগুলো কবিতার থেকে আরো ধরো জটিল হয়ে গেল। তাহলে সেটা কিন্তু হবে না। ঠিক আছে? ভাবার্থের আলোচনা কিন্তু সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট। মানে একদম নির্দিষ্ট করে লিখতে হবে যে কি লিখছো তুমি, সেটা যেন পাঠক পড়েই বুঝতে পারেন, এবং সুস্পষ্ট মানে কি? খুব সহজে বোঝা যাবে। সেই লেখাটা আবছা আধো নয়, বা সেটাকে ভেঙে পড়া বা নতুন শব্দ তৈরি করে বুঝতে হবে, এমন ব্যাপার হলেও কিন্তু কোনোভাবেই চলবে না। তার সাথে কি বললাম? ভাবার্থ রচনাটিকে চলিত ভাষাতে লেখাই ভালো। কোন ভাষায়? চলিত ভাষায়। মানে এটায় কোনো সাধু ভাষা লিখলে লিখা যেতে পারে, কিন্তু সাধু ভাষা লিখলে জটিল হতে পারে। আর আমাদের ভাবার্থের কাজ যেহেতু মানুষকে সহজ করে বোঝানো, তাহলে ভাবার্থ কিন্তু কখনোই আমরা সাধু ভাষায় লিখার চেষ্টা করব না। লিখলেও লিখতে পারি, কিন্তু আমরা চেষ্টা করব সবসময় চলিত ভাষায় লিখে দেওয়ার। চলিত ভাষায় লিখে দিলে সেটা আমাদের জন্য সুবিধার হবে, এবং আমাদের পরীক্ষক যিনি আছেন তিনিও খুব ভালোভাবে বুঝতে পারবেন। ফলে নাম্বার কিন্তু আমরা অবশ্যই সেই জায়গা থেকে ভালোভাবে তুলতে পারবো। একটা ব্যাপার মাথায় রাখবে সবসময়, পরীক্ষককে সন্তুষ্ট করা তোমার কাজ। তুমি তোমার অ্যান্সার লিখবে। প্রত্যেকের অ্যান্সার লিখবে। সবাই অ্যান্সার লিখতেই ওখানে পৌঁছেছে। কিন্তু পরীক্ষককে সন্তুষ্ট করার একটা পুরো ব্যাপার আছে। তোমাকে কিন্তু পরীক্ষকের সাথে কোঅপারেট করে চলতে হবে। কারণ তোমরা জানো পরীক্ষক যারা থাকেন, যারা খাতা দেখেন, তাদের মাথায় প্রচুর চাপ থাকে, প্রচুর খাতা থাকে। তো এই সমস্ত খাতাগুলোকে একসাথে দেখা, স্কুলে আসা, স্কুল করা, এই সমস্ত চাপ, তার সাথে তার প্রাত্যহিক যে সমস্ত চাপ, প্রচুর চাপ থাকে। তাহলে যিনি খাতাটা দেখছেন পরীক্ষক, তার সাথে তুমি কিভাবে কোঅপারেট করবে? তোমার লেখা হবে মার্জিত। যেটুকু চেয়েছে তুমি সেটুকু লিখবে। পরিষ্কার পরিচ্ছন্ন হাতের লেখা হবে। পরীক্ষায় দাগ নাম্বার সবকিছু ঠিকঠাক থাকবে। এইগুলো কিন্তু তোমাকে মেইনটেইন করতে হবে। তো ভাবার্থতে কিন্তু এগুলোর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাকে এমন ভাষায় লিখতে হবে, এত সুন্দরভাবে লিখতে হবে,
যাতে পরীক্ষক একবার পড়েই ভাবার্থটা বুঝতে পারেন। কারণ ভাবার্থ লেখার কাজটাই হচ্ছে তোমার তাই। কবি যে জটিল ব্যাপারটা লিখেছেন সেটা স্বল্প কথায় স্বল্প শব্দের মধ্যে খুব সহজে জলের মতো বা আলোর মতো পরিষ্কার করে তোমাকে বুঝিয়ে লিখতে হবে। ঠিক আছে? তাহলে ভাবার্থ সেইজন্য চলিত ভাষায় লেখাই ভালো। তুমি সাধু ভাষায় লিখতেই পারো, কিন্তু সমস্যা হলে তোমার ব্যাপার। ভাবার্থের ভাব সবসময় সহজ, সরল, সর্বজনবোধ্য করে লিখতে হবে। আবার ওই কথাটাকেই আবার রিপিট করেছি যে ভাবটা মানে কি? ভাবার্থের বিষয়। ভাব মানে এখানে কিচ্ছু না। ভাব মানে এখানে ভাও খাওয়া নয় ভাই। ভাব মানে এখানে কি? ভাব মানে হচ্ছে বিষয়। বুঝতে পারছো? ভাবার্থের ভাও নেই, ভাবার্থের বিষয় আছে। তাহলে ভাবার্থের বিষয়টা কেমন হবে? সহজ সরল। সহজ সরল মানে কি বলতে পারবে? একদম সাধারণ, একদম সাধারণ এবং সর্বজনবোধ্য। সর্বজনবোধ্য মানে কি ব্যাপারটা? মানে তুমি লিখেছো, তোমার ভাই পড়লেও বুঝতে পারবে। ঠিক আছে? তোমার বাবা পড়লেও বুঝতে পারবে, তোমার মা পড়লেও বুঝতে পারবে। যিনি এই কবিতাটা পড়ে বুঝতে পারবেন না, তিনি কিন্তু তোমার এই ভাবার্থ পড়ে নিশ্চয়ই বুঝতে পারবেন। নেক্সট বলেছি, প্রদত্ত রচনাটির রচয়িতার নাম জানা থাকলেও উল্লেখ করা উচিত নয়। ধরো কোনো একটা কবিতা কোথাও ভাবার্থতে দেওয়া আছে। আমরা যেরকম কবিতার উত্তর লেখার সময় লিখি, কবি অমুক রচিত এই কবিতায় এরকম করে উত্তর লিখি তো? তো তুমি ভাবে ভাবার্থ তো স্যার লিখে দিই, বেশি নাম্বার পাবো। যে এর লেখা এই কবিতায় বা এ রচিত এই কবিতায়। এরকম ভাবে কিন্তু কোনোভাবেই হবে না। প্রদত্ত রচনাটিতে রচয়িতার নাম অর্থাৎ কবির নাম কিন্তু কোনোভাবেই থাকবে না। তাহলে আবার প্রথম থেকে আমরা একটু আলোচনা করে নিই। কি বললাম? মূল রচনাটিকে বারবার পাঠ করে তার মূল বক্তব্য একই রাখার চেষ্টা করতে হবে। অন্তর্নিহিত ভাবটিকে গুছিয়ে লিখতে হবে, মানে ভিতরের কথাকে লিখতে হবে বুঝে পড়। ভাবার্থের বিস্তৃতি মূল রচনার অর্ধেকের কম হওয়া চাই। মানে মূল যে রচনা তার অর্ধেকের থেকে কম হলে সবচেয়ে ভালো হয় সেটা। ভাবার্থ যেখান থেকে লিখতে দিয়েছে সেই ভাবার্থের কবিতায় যদি 10 লাইন থাকে তোমাকে 5 লাইনের মধ্যে করে দেওয়াটা ভালো হবে। মূল রচনায় প্রদত্ত উদাহরণ, উক্তি প্রত্যুক্তি, অলংকার, চিত্রকল্প এগুলোকে মোটামুটি বাদ দিয়ে দিতে হবে। কিন্তু যেগুলো উপমা, রূপক ইত্যাদি থাকবে সেগুলোর তাৎপর্য, মানে এগুলো দিয়ে কি বোঝাতে চাইছে সেটা কিন্তু তোমাকে অবশ্যই ভাবার্থের মাধ্যমে লিখে দিতে হবে। ভাবার্থ লেখার নির্দিষ্ট দৈর্ঘ্য না থাকলেও রচনাটি বাহুল্য বর্জিত হওয়া বাঞ্ছনীয়। মানে ভাবার্থ লেখার দৈর্ঘ্যর কোনো মাপকাঠি নেই যে অর্ধেকের মধ্যেই হতে হবে, না হলে ব্যাপারটা তোমার ভুল হয়ে গেল। কিন্তু যতটা বেশি না করলেই নয়, ততটাই করা উচিত। মানে খুব একটা বেশি না করা সবচেয়ে ভালো। যতটা কমের মধ্যে করা যায়। ভাবার্থের আলোচনা কেমন বললাম? সুনির্দিষ্ট, সুস্পষ্ট। সুনির্দিষ্ট মানে কি বললাম? মানুষ দেখে পর বুঝতে পারবে এবং সুস্পষ্ট মানে সাধারণ ভাষায় লিখতে হবে। চলিত ভাষায় লিখতে হবে। কোন ভাষায় লিখবো আমি? চলিত ভাষাতে। ভাবার্থের ভাব কেমন হবে? না সহজ সরল এবং সর্বজনবোধ্য। সহজ সরল মানে সাধারণ এবং সর্বজনবোধ্য মানে মানুষ বুঝতে পারবে। প্রদত্ত রচনাটির রচয়িতার নাম জানা থাকলেও আমরা কিন্তু লিখবো না। চলো এরপর আমি কিছু উদাহরণকে এখানে রেখেছি যেগুলো বিগত বছরগুলিতে এসেছিল পরীক্ষায়। সেই উদাহরণগুলি নিয়ে আমরা মোটামুটি একটু লেখালেখি করেছি, সেগুলো এসো দেখা যাক। আমি কিন্তু আগেও বলেছি, আবারও বলছি যে আমি যেটা লিখেছি তোমাকে সেটাই লিখতে হবে বা সেটা লিখলেই তুমি নাম্বার পেয়ে যাবে, এমন কিন্তু কোথাও আমি বলিনি। তাহলে তোমাকে কিন্তু একটু ভেবেচিন্তে এটা করতে হবে। তুমি কিন্তু আমার এই লেখাটাও লিখতে পারো বা তুমি নিজের ইচ্ছামতো কিন্তু লিখতে পারো। মানে এই ভাষাটাকে পরিবর্তন করে। তুমি বুঝতে পারছো যে আমি কি বলতে চাচ্ছি? তুমি হয়তো কোনো শব্দকে পরিবর্তন করলে। অবশ্যই করতে পারো। তোমার পূর্ণ স্বাধীনতা আছে। এগুলো মুখস্থ করার জিনিস কিন্তু কোনোভাবেই নয়। এগুলো সব তোমাকে বুঝে, বুঝে তোমাকেই লিখতে হবে ভাই। কি বলা আছে দেখো। পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও। পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও। মানে পরের কাজে যদি তুমি স্বার্থ দিচ্ছ, তাহলে তুমি জীবন মন সবকিছুই দাও। তার মতো সুখ কোথাও কি আছে? মানে পরের কাজে যদি তুমি সর্বস্ব দিয়ে দাও, তোমার জীবন মন, তার থেকে সুখ কি আর আছে? কবি এটা জানতে চেয়েছেন। আপনার কথা ভুলিয়ে যাও। কবি বলেছেন তার নিজের কথা ভুলে যেতে। কবি কি বলেছেন? কবি বলেছেন তার নিজের কথা সবসময় কি করতে? ভুলে যেতে। নিজের কথা ভুলে যেয়ে তাহলে কি করতে হবে ভাই? নিজের কথা ভুলে যেয়ে বলছে, পরের কারণে মরণেও সুখ। মানে অন্য ব্যক্তির কাজ করতে যেয়ে যদি তুমি মরেও যাও, তাও কিন্তু সুখ। সুখ সুখ করে কেনো না আর। যতই কাঁদিবে ততই ভাবিবে। মানে তুমি যত ভাববে যে সুখ কই হচ্ছে, সুখ কই হচ্ছে, যতই কাঁদবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার। মানে তুমি যত কাঁদবে, তুমি যত ভাববে, তত হৃদয়ের ভার বাড়বে। মানে হৃদয়টা কষ্ট পাবে। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে। অবনী মানে পৃথিবী। বলে নিজের জন্য ব্যস্ত হতে পৃথিবীতে কেউ আসেনি।
সকলের তরে আমরা সকলে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। অর্থাৎ আমরা প্রত্যেকে অন্যের জন্যই জন্মেছি এবং অন্যের কাজ করার জন্যই জন্মেছি। দেখো, এর মানে আমি কি লিখেছি? যে অন্যের জন্য নিজের জীবন উৎসর্গ করে নিজেকে ভুলে গিয়ে অন্যের কাজ করা, সেটাই আসল সুখ। তাহলে আমি এটা অন্য কিছুও লিখতে পারতাম, অবশ্যই। কি লিখেছি? অন্যের জন্য নিজের জীবন উৎসর্গ করে নিজেকে ভুলে গিয়ে অন্যের জন্য কাজ করা, সেটাই হচ্ছে আসল সুখ। ঠিক আছে? নিজের সুখের কথা ভুলে অন্যের জন্য বাঁচলে মৃত্যুর পরও শান্তি বা আনন্দ পাওয়া যায়। এটা কবি বোঝাতে চেয়েছেন। এটা কিন্তু নিজের কোনো কথা নেই এখানে। কি বলেছে? নিজের সুখের কথা ভুলে অন্যের জন্য যদি আমরা বাঁচি, তাহলে মৃত্যুর পরও আমরা কি পেতে পারি? শান্তি পেতে পারি বা আনন্দ পেতে পারি। এটাই কবি বোঝাতে চেয়েছেন। নিজের নিয়ে বেশি ভাবলে দুঃখ বাড়ে। নিজের নিয়ে যদি আমরা বেশি ভাবি তাহলে কি হয়? দুঃখ বাড়ে। আর অন্যের জন্য বাঁচলে জীবনের গভীর অর্থ পাওয়া যায়। নিজেকে নিয়ে যদি বেশি ভাবি তাহলে কি হয় আমাদের? দুঃখ বাড়ে। ঠিক আছে? এই জায়গায় বলেছে যে, পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করি কেন না আর। যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার। বলেছে কি না বলেছে? তাহলে আমি এখানে কি লিখেছি? নিজেকে নিয়ে বেশি ভাবলে দুঃখ বাড়ে। আর অন্যের জন্য বাঁচলে জীবনের গভীর অর্থ বেশি পাওয়া যায়। ঠিক আছে? তাহলে আশা করি এটা বোঝা গেছে। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা খাতায় নোট ডাউন করতে পারো। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। চলো পরের উদাহরণে আসি। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। ব্যাপারটা বোঝো। আমরা প্রতিনিয়ত প্রতিদিন কি করি? বিভিন্ন জায়গা ঘুরে বেড়াই। কিসের জন্য? সুন্দর জায়গা খোঁজার জন্য। কিসের জন্য বাবু? সুন্দর জায়গা খোঁজার জন্য। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ট্যুরে যাই। কিন্তু কিন্তু তুমি একদিন কোনো স্ট্যাটাসে দেখতে পেলে যে কোথাও একটা সূর্যমুখী ফুলের বাগান করেছে। সেটাই তোমার দেখা হয়নি। সেটা তোমার বাড়ি থেকে হয়তো ২ কিলোমিটার দূরে। সেটা ভাইরাল হয়ে গেছে দেখবে YouTube এ। বা কোথাও একটা খুব সুন্দর ঝর্ণা আছে, খুব সুন্দর পুকুর পাড় আছে, খুব সুন্দর নদীর ধার আছে, সেগুলোই তোমার দেখা হয়নি। অথচ তুমি দার্জিলিং এ যেয়ে সৌন্দর্য খুঁজতে যাও। তুমি মুসৌরির টিকিট বুক করো। বুঝতে পারছো তো? এই হচ্ছে ব্যাপার। এটাই কবি বোঝাতে চেয়েছেন। কি বলছে? বহুদিন ধরে মানে অনেক দিন ধরে কবি বহু ক্রোশ দূরে মানে প্রচুর দূর দূর জায়গায় বহু ব্যয় করে মানে প্রচুর টাকা ব্যয় করে বহু দেশ ঘুরে গিয়ে দেখিতে গিয়াছি পর্বতমালা। কবি কি দেখতে গিয়েছেন? পর্বতমালা দেখতে গিয়েছেন। সিন্ধু মানে নদী দেখতে গিয়েছেন। সিন্ধু এখানে উদাহরণ, ওই যে বললাম উপমা ব্যবহার হতে পারে। সিন্ধু এখানে কি? সিন্ধু এখানে একটা উপমা। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, কবি চোখ মেলে দেখেন নাই। কি দেখেন নাই? যে ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। কবি কিন্তু এইটি কোনোদিনই দেখেন নাই যেটি তার ঘরের সামনে এত সুন্দর একটা জিনিস আছে। ভাবার্থ কি লিখেছি? লিখেছি মানুষ দেশ বিদেশ ঘুরে প্রাকৃতিক সৌন্দর্যকে খুঁজতে যায়, কিন্তু ঘরের পাশে সৌন্দর্যই তার অদেখা থেকে যায়। তার মানে হচ্ছে মানুষ কি করে? দেশ বিদেশ ঘুরে বা অর্থ ব্যয় করে প্রাকৃতিক সৌন্দর্যকে, এখানে আমি লিখেছি প্রকৃতির সৌন্দর্যকে, তুমি এখানে প্রাকৃতিক সৌন্দর্যও লিখতে পারো, খুঁজতে চায়, কিন্তু ঘরের পাশে সৌন্দর্যই তার অদেখা থেকে যায়। পরে দেখো কি লিখেছি, পরে দেখো কি লিখেছি, নদী কভু পান করে, নদী কভু পান করে সরি 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 নদী কভু পান নাহি করে নিজ জল। কি লিখেছি দেখো? নদী কভু পান, নদী কভু পান নাহি করে নিজ জল, তরুগণ তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান। এই জায়গাটাকে বোঝো। কভু মানে কখনো, নদী কখনো পান করে না তার নিজের জল, তরুগণ মানে গাছেরা কখনো নিজের নিজের ফল তারা কিন্তু খায় না, গাভী অর্থাৎ স্ত্রী গরু, গাভী কভু মানে কখনো নাহি করে নিজ দুগ্ধ পান, মানে গরু কখনো নিজের দুধ পান করে না, কাষ্ঠ দগ্ধ হয় মানে কাঠ কি হয়? পুড়ে যায়, পরে পরে অন্নদান। কাঠ কেন পোড়ে? লোকের ভাত রান্না করার জন্য বা খাবার রান্না করার জন্য। স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, সোনা কি করে?
সোনার সৌন্দর্যে মানুষ শোভিত হয়, যে সোনাটা পরে সে শোভিত হয়, তাকে দেখতে সুন্দর লাগে। বংশী করে, বংশী মানে কি? বাঁশি। বাঁশি করে নিজের স্বরে অপরে মোহিত। বাঁশি কি করে? তার নিজের যে সুর, সেই সুর দিয়ে অন্য ব্যক্তিকে কি করে? মোহিত করে। অন্য ব্যক্তি শুনে খুশি হয়। শস্য জন্মাইয়া নাই খাই জলধরে, নাহি খায় জলধরে। শস্য জন্মে কিন্তু তাকে জলধর কিন্তু কোনোদিন খায় না। সাধুর ঐশ্বর্য শুধু পরহিততরে। এই যে সাধুরা এত কিছু গুণ সম্পন্ন হন, তারা কি করে? মানুষের উপকার করে পরহিত তরে, মানে পরহিতের জন্য। তরে মানে কি? জন্য। পরহিত মানে কি? অন্য ব্যক্তির উপকার। তাহলে এর ভাবার্থ আমি কি লিখেছি? শুধু নিজের জন্য প্রাণ ধারণ করা জীবনের ধর্ম হতে পারে না। শুধু নিজের জন্য প্রাণ ধারণ করা জীবনের ধর্ম হতে পারে না। অপরের জন্য স্বার্থত্যাগেই জীবন মহৎ হয়ে ওঠে। কি লিখেছি? শুধু নিজের জন্য প্রাণ ধারণ করা জীবনের ধর্ম হতে পারে না। অপরের জন্য স্বার্থত্যাগী জীবন মহৎ হয়ে ওঠে। বোঝা গেল কি বললাম? চলো এরপর কি লিখেছি? যে নদী হারায় স্রোত চলিতে না পারে। তাহলে কোনো নদী সে যদি চলতে না পারে তার কি হয়? স্রোত হারিয়ে যায়। তার মানে কি? সে আটকে যায় নদীটা। নদীটা কি হয়? নদীটা আটকে যায়। ঠিক আছে? কোথায় আটকে যায়? সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে। মানে তাকে কি করে? শৈবালরা, শ্যাওলারা কি করে? তাকে আটকে ফেলে। যে জাতি জীবনহারা অচল অসার পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার। তাহলে কোনো কোনো জাতিকে কি করে? লোকাচার মানে মানুষের আচার আচরণ, আমরা আচার অনুষ্ঠান নিয়ে বেঁচে থাকি, তো তারাও কিন্তু কখনো কখনো কোনো কোনো জাতির পদে বাধা সৃষ্টি করে। সর্বজনে সর্বক্ষণে চলে সেই পথে তৃণগুল্মলতা সেথা নাহি জন্মে কোনো মতে। যে জায়গায় মানুষ চলাচল করে সেই রাস্তায় কি তুমি কখনো দেখেছো যে ঘাস জন্মেছে? জন্মে না। যে জাতি চলে না কভু তারই পথ পরে তন্ত্রমন্ত্র সংহিতা চরণ সরে না। দেখো কি লিখেছে এর ভাবার্থ? যে গতিময়তা মানে কি? সব সময় এগিয়ে যাওয়া। যে কোনো জাতির উন্নতির সোপান, মানে যে কোনো জাতির উন্নতির মূল কারণ কি? গতিময়তা মানে এগিয়ে যাওয়া। কিন্তু যার মধ্যে এই লক্ষণ নেই সে জাতি অর্থহীন, সংস্কার অনুশাসনের বেড়াজালে আবদ্ধ হয়ে নিজের বিকাশ ঘটাতে ব্যর্থ হয়। মানে যে জাতি এগাতে এগাতে চায় না সে জাতি কি করে? সংস্কার করে। দেখবে অনেকে অনেকে অনেক কিছু করে না, বা অনেকে অনেক কিছু করতে পারে না, তারা কি বলে? যে না না এইটা আমাদের করতে নেই, এইটা আমাদের খেতে নেই, এই জায়গায় আমাদের যেতে নেই, এইটা করলে পাপ হয়। এই যে ব্যাপারগুলো এই ব্যাপারটা যদি হয়, যেমন আগে ব্রিটিশ শাসনে কি বলা হতো? কালা পানি পার হয়ে, মানে সমুদ্র পার হয়ে যুদ্ধ করা, সেটা হচ্ছে পাপ। যে সৈনিকরা যুদ্ধ করত তাদেরকে সমাজ থেকে বহিষ্কার করা হতো। আচ্ছা আজকে কি আমরা সমুদ্রের ওই পারে যখন পেট্রোলিয়াম জাত দ্রব্য আসছে, যখন তেল আসছে, যখন সোনা আসছে, তখন সেগুলো আমরা ব্যবহার করছি না? যদি ব্যবহার না করতাম তাহলে কি আমরা এই জায়গায় পৌঁছাতাম? তাহলে আমাদের গাড়িগুলো চলবে যদি তেল না আসে ওই দেশগুলো থেকে? সেই তেলটা আনার জন্য তো কাউকে জাহাজটা চালিয়ে যেতে হচ্ছে রে ভাই। সেটাই হচ্ছে ব্যাপার। কি বলছে? গতিময়তা যে কোনো জাতির উন্নতির সোপান। মানে গতিময়তা যে কোনো জাতিকে এগিয়ে যেতে সাহায্য করে। কিন্তু যার মধ্যে এই লক্ষণ নেই, মানে যে জাতি এগোতে পারে না, সে জাতি কি হয়? অর্থহীন সংস্কার অনুশাসন, মানে কিছু কিছু তারা নিয়ম কানুন বলতে চায়, যে এই নিয়ম কানুনগুলো আমাদেরকে মেনে চলতে হয়, সেগুলো কি? সেগুলো অর্থহীন। সেগুলোর বেড়াজালে আবদ্ধ হয়ে নিজের বিকাশ ঘটাতে ব্যর্থ হয়। মানে সে নিজের উন্নতি করতে পারে না। এই মর্মে জাতি ও দেশের স্বার্থে এগিয়ে চলা বাঞ্ছনীয়। এই মর্মে মানে কি? তাই তাই জাতি আর দেশের জন্য এগিয়ে চলা খুবই প্রয়োজন। চলো চলে আসি নেক্সট। দেখো, ওরা টানে দাঁড় ধরে থাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বুনে পাকা ধান কাটে, ওরা কাজ করে নগরে প্রান্তরে, রাজছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তোলে, জয়স্তম্ভ মূঢ়সম অর্থ তার ভোলে, রক্তমাখা অস্ত্র হাতে রক্ত আঁখি শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। এখানে কবি কি বলতে চেয়েছে? যে যুগ যুগান্তর ধরে শ্রমজীবী মানুষ যারা খেটে খায়, মানব জাতির জীবন তরণীর দাঁড় টেনে দৃঢ় মুষ্টিতে হাল ধরে
অগ্রগতিকে অব্যাহত রেখে স্থির লক্ষ্যে পৌঁছে দেয়। ব্যাপারটা বোঝো। এখানে আমি একটু জটিল করে ফেলেছি। এক্সট্রিমলি সরি ফর দ্যাট। যুগ যুগান্তর ধরে মানে কি? প্রাচীনকাল থেকে। দেখো কি লেখা আছে প্রথম লাইনে? ওরা চিরকাল দাঁড় টানে, ধরে থাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বনে, পাকা ধান কাটে, ওরা কাজ করে নগরে প্রান্তরে। মানে কবি এখানে কাদের কথা বলেছেন? শ্রমজীবী মানুষের কথা বলেছেন। শ্রমজীবী মানুষ কি করে? কাজ করে। তোমরা তাহলে প্রথম লাইনটা এরম ভাবেও লিখতে পারো যে শ্রমজীবী মানুষরা চিরকাল ধরে বা প্রাচীনকাল থেকে বা চিরদিন ধরে তারা কি করে? কাজ করে চলেছে। কি করে চলেছে? কাজ করে চলেছে। রাজছত্র ভেঙে পড়ে। রাজছত্র ভেঙে পড়ে মানে কি? শাসকের পতন হয়। রণডঙ্কা শব্দ নাহি তোলে। মানে একসময় যুদ্ধ হলে যে বাজনা বাজানো হতো সেটা আর বাজে না। জয়স্তম্ভ মূঢ় সম অর্থ তার ভোলে। মূঢ় মানে কি? মূর্খ। মূর্খ জয়স্তম্ভ, যে জয়স্তম্ভ যুদ্ধ জেতার ফলে তোলা হতো, সেই জয়স্তম্ভ কি হচ্ছে? তার অর্থটা ভুলে যাচ্ছে, মানে আর জয়স্তম্ভ উঠছে না। আর রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, মানে যাদের হাতে রক্ত মাখা থাকতো, যাদের রক্ত চোখ থাকতো, সেগুলো কি? সেগুলো শিশু পাঠ্য কাহিনীতে, মানে ছোটদের বইয়ে মুখ ঢেকে থাকে। তাহলে কি বলছে? যে যারা কাজ করে তারাই সভ্যতাকে এগিয়ে নিয়ে চলে। যারা কি করে? যারা কাজ করে। দেখো লিখেছে যুগ যুগান্তর ধরে শ্রমজীবী মানুষ মানব জাতির জীবন ত্বরণের দাঁড় টেনে দৃঢ় মুষ্টিতে হাল ধরে রেখে অগ্রগতিকে অব্যাহত রেখে স্থির লক্ষ্যে পৌঁছে দেয়। এই শ্রমজীবী কৃষকরা কায়িক পরিশ্রমের মাধ্যমে সভ্যতাকে প্রতিষ্ঠিত করে। বুঝতে পারছো তো? লেখা শ্রমজীবী মানুষের জয়গান গেয়েছেন কবি। তুমি এরকম লিখতে পারো যে শ্রমজীবী মানুষরা কাজ করে সভ্যতাকে এগিয়ে নিয়ে চলে। প্রথম লাইন হয়ে গেল। তারপর কি বলছে? এই শ্রমজীবী কৃষকরা কায়িক পরিশ্রম করে সভ্যতাকে প্রতিষ্ঠিত করে। শাসকের পতনে যুদ্ধ জয়ের বাজনা বন্ধ হয়। ধরো কোনো একটা জায়গায় শাসককে হারিয়ে দিয়ে সেখানে, তোমরা ইতিহাসে পড়েছো বলসেভিকদের আন্দোলন, সেই সমস্ত মানুষ যারা সমাজের নিচু তলার মানুষ, তারা শাসককে পতন ঘটিয়ে দিল। তখন কি হলো? যুদ্ধের বাজনা বন্ধ হবে এবং নিষ্ঠুর মানুষ যারা খারাপ কাজ করেছিল, তার ফলে কি হয়? যারা কর্মব্যস্ত শ্রমজীবী মানুষ, তাদের মাথা, তাদের কাছে তাদের মাথা নত হয়ে যায়। ওই অত্যাচারী শাসকের মাথা নত হয়ে যায় এবং অবশেষে সেগুলো কোথায় স্থান লাভ করে? শিশু পাঠ্যে স্থান লাভ করে। ঠিক আছে, চলে এসো পরবর্তী। পরের মুখের শেখা বলি পাখির মতো কেন বলিস? পরের ভাষা নকল করে নটের মতো কেন চলিস? তোর নিজস্ব সর্বাঙ্গে তোর দিলেন ধাতা আপন হাতে, মুছে যেটুকু বাজে হলি, গৌরব কি বাড়লো তাতে? আপনারে যে ভেঙে চুরে গড়তে চায় পরের ছাঁচে, অলিক ফাঁকি মেকি সেজন নামটা তার কদিন মাঝে। পরের চুরি ছেড়ে দিয়ে আপন মাঝে ডুব মাঝে, খাঁটি ধন বা সেথায় পাবি আর কোথাও পাবি না রে। পরের মুখের শেখা বলি পাখির মতো কেন বলিস? অনেকে সত্য কথা বলতে ভয় পায়। তাকে যে কথাটা শিখিয়ে দেওয়া হয় সেই কথাটাকেই সে বলে। এটাকে কবি বলছেন পাখির মতো বলা। পরের ভাষা অনেকে নকল করে বলতে চায়। দেখবে আমরা আমাদের যে ভাষা, সেই ভাষাটাকে ছেড়ে পর অনেক সময় আমরা কি চেষ্টা করি? আমাদের থেকে ভালো ভাষায় যারা কথা বলছে, যেমন আমরা ইংরেজি বলা লোকেদের সামনে ইংরেজিতে কথা বলি, বাংলা ভাষাটাকে ভুলে যাই। হিন্দি ভাষী লোকেদের সাথে হিন্দিতে কথা বলার চেষ্টা করি, লজ্জা লাগে আমাদের যে আমাদের হিন্দিটা ঠিক মতো আসে না। কিন্তু এখানে আমরা, কবি বলছেন যে পরের ভাষা নকল করে নটের মতো কেন চলিস? কি বলছে দেখো ভাবার্থতে। পৃথিবীতে সব মানুষ নিজস্ব সত্তা নিয়ে জন্মেছে। সত্তা মানে কি? ধরো তুমি বাংলা পড়তে ভালোবাসো, কেউ অঙ্ক কষতে ভালোবাসে, কেউ বিজ্ঞান পড়তে ভালোবাসে, কেউ ছবি আঁকতে ভালোবাসে, কেউ মূর্তি গড়তে ভালোবাসে, কেউ বাড়ি বানাতে ভালোবাসে, কেউ ট্রেন চালাতে ভালোবাসে, কারো গলায় গান ভালোবাসে, কারো গলায় কবিতা ভালোবাসে, কেউ হারমোনিয়াম বাজাতে ভালোবাসে, কেউ ইনস্ট্রুমেন্ট বাজাতে ভালোবাসে। বুঝতে পারছো তো? প্রত্যেকটা মানুষের কিছু না কিছু একটা গুণ নিয়ে মানুষ জন্মেছে। তাহলে বলছে পৃথিবীতে সব মানুষ নিজস্ব সত্তা নিয়ে জন্মেছে। মানে সত্তা মানে কি? তার মধ্যে একটা গুণ আছে। সেই মানুষটা একটা নিজস্ব ভাব আছে তার। কিন্তু
কিছু মানুষ পরের কথাবার্তা ভাবভঙ্গি অনুসরণ করে নিজের সত্তাকে বিসর্জন দেয়। তুমি দেখলে তোমার ক্লাসের একটা মেয়ে খুব ভালো গান গাইছে। কাল থেকে তুমি হারমোনিয়াম নিয়ে সা রে গা মা সকাল থেকে করতে শুরু করে দিলে। কিন্তু তুমি যে ভালো ছবি আঁকো সেটাকে তুমি গুরুত্বই দিলে না। তার ফলে কি করলে? তুমি অন্যের ভাবভঙ্গিকে অনুসরণ করছো। আর নিজের যে সত্তা, তোমার যে আসল যে ট্যালেন্ট ছিল সেটাকে তুমি কি করছো? সেটাকে নষ্ট করছো। এবং এর মাধ্যমে ব্যক্তিত্ব ও মনুষ্যত্ব অর্জনের চেষ্টা করে। ওই যে ও গান গেয়ে বিখ্যাত হয়ে আছে। ও গান গায় বলে মানুষ ওকে গানের অনুরোধ করে যে, "ভাই তুমি আমাকে এই গানটা গেয়ে শোনাও।" তো তুমিও তার মতো হওয়ার চেষ্টা করছো। তোমার ব্যক্তিত্বটা তার মতো করার চেষ্টা করছো। তার মতো করে নিজেকে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছো। কিন্তু কবি বলছেন, "এতে গৌরব বাড়ে না।" তাদের বোঝা উচিত মানুষের নিজত্বের পরিচর্যার মধ্যেই যথার্থ ঐশ্বর্য লুকিয়ে আছে। তার মানে তুমি যদি ওই ছবি আঁকাটা চালিয়ে যেতে যেটা তুমি ভালোবাসো, আমি ধরে নিলাম তুমি ছবি আঁকা ভালোবাসো। তাহলে তুমি কি হতো? তোমাকেও হয়তো কাল কেউ ছবি আঁকার জন্য অনুরোধ করতো। এটাই কবি বোঝাতে চাইছেন। আমি আবার বলছি, আমি এখানে কোনো উত্তর লেখাচ্ছি না। আমি এখানে শুধু লাইনগুলো যে কোন লাইন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, কোন ভাবার্থর জায়গা গুরুত্বপূর্ণ হতে পারে পরীক্ষার জন্য, সেগুলো আমি শুধু আলোচনা করছি। আর সেগুলোর মানে কি আমি তোমাদের সামনে শুধু আলোচনা করছি। আমি এই কারণে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, যাতে করে তোমাদের পরীক্ষায় উদাহরণটা মনে পড়ে এবং উদাহরণটাকে মনে করে তুমি পরীক্ষায় লিখতে পারো। তোমার যদি মনে হয় যে আমার এখানে ভাবার্থ তোমার ঠিকঠাক পোষাচ্ছে না, তাহলে তুমি কিন্তু অবশ্যই যেকোনো সহায়িকা বই থেকে বা যেকোনো টিচারের কাছ থেকে তুমি আবার নতুন করে ভাবার্থটা লিখে সেটাকে বুঝে নিয়ে লিখবে অবশ্যই। আমি কিন্তু এই রিকোয়েস্ট তোমাদের কাছে অবশ্যই রাখবো যে এগুলোকে কোনোভাবেই মুখস্থ করবে না, বুঝে নিয়ে লিখবে। মনে রাখবে পরীক্ষায় সবাই লিখছে। তাতে করে ইউনিক লেখা তারই হবে যে বুঝে নিয়ে পর লিখবে। তাহলে সবার লেখা একই হবে। চলো। আমার চেতনার রঙে পান্না হলো সবুজ আঙ্গুলি উঠল রাতর হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর সে হলো। ব্যাপারটা বোঝো। এখানে কি মানে হচ্ছে এটার? ভাবার্থ কি আছে? যে সৌন্দর্য উপভোগের যে বিষয় সেটা যতখানি না বস্তু নির্ভর, তার থেকেও বেশি চেতনা নির্ভর। মানে একটা বস্তুর মধ্যে যতটা না সৌন্দর্য আছে, তার চেয়ে বেশি প্রয়োজন তোমার মধ্যে সেই বস্তুটাকে উপভোগ করার ক্ষমতা। একটা গান, তোমার একরকম গান পছন্দ, আমার একরকম গান পছন্দ। কেন? কারণ তুমি সেই তালটাকে উপভোগ করতে পারো। যেটা ভালো লাগে না সেই তালটাকে উপভোগ করতে পারো না। তোমার একরকম ছবি পছন্দ, আমার আরেক রকম ছবি পছন্দ। অ্যাকচুয়ালি সৌন্দর্য দুটার মধ্যেই আছে। তোমার উপভোগ করার পদ্ধতি আলাদা, আমার উপভোগ করার পদ্ধতি আলাদা। তুমি এক রকমের জামা পরো, এক রঙের জামা পরো, আমি আরেক রঙের জামা পরি। এখানে কি? দুটোই সুন্দর। কিন্তু উপভোগ করার যে ব্যাপার, উপভোগ করার যে ক্ষমতা, সেই ক্ষমতা বা উপভোগ করার যে কি বলবো? মানে তোমার যে মানে তোমার যে উপভোগ করার তোমার মধ্যে যে ব্যাপারটা আছে, তোমার মধ্যে যে আ সেন্সটা আছে, সেই সেন্সটা আমার মধ্যে নেই। বুঝতে পারছো তো? বা আমার মধ্যে যে সেন্সটা আছে সেটা তোমার মধ্যে নেই। তাহলে কি বলছে? সৌন্দর্য উপভোগের বিষয়টি যতখানি না বস্তু নির্ভর, মানে বস্তুটা যতটা না দায়ী, তার চেয়ে বেশি চেতনা নির্ভর। মানে তুমি কতটা নিতে পারছো, নির্যাসটা গ্রহণ করতে পারছো, সেটা হচ্ছে ব্যাপার। কারণ রূপময় জগতের কোনো কিছু তখনই সুন্দর বলে চিহ্নিত হয়, যখন কেউ তাকে সুন্দর বলে মনে করে। বুঝতে পারছো তো? এই জগতে সেই বস্তুটাই সুন্দর, যেটাকে তুমি বা আমি বা কেউ সুন্দর বলে গণ্য করছি। বোঝা গেল ব্যাপারটা? তখনই সেটা সুন্দর। কখন সুন্দর? যখন আমরা সেটাকে সুন্দর বলে গণ্য করব। তার আগে কিন্তু নয়। চলো পরেরটা। আমি কবি যত কামারের আর কাঁসারির, আর ছুতোরের মুটে মজুরের। আমি কবি যত ইতরের, ইতর মানে কি? সমাজের নিচু শ্রেণীর মানুষকে ইতর বলা হতো আগে। আমি কবি ভাই কর্মের আর ঘর্মের। কর্ম মানে কাজ আর ঘর্ম মানে কাজের ফলে যে ঘর্মটা আছে আমাদের, ঘাম। বিলাস বিবশ মর্মের যত স্বপ্নের তরে ভাই, সময় যে হায় নাই। মাটি আগে ভাই হালের আঘাত, সাগর মাগিছে হাল। পাতালপুরীর বন্দিনী ধাতু, মানুষের লাগি কাঁদিয়া কাটায় কাল। দেখো, এখানে উদার দেশপ্রেমিক কবি। কবি কেমন? কবি উদার, কবি মানব প্রেমিক।
কবি দেশপ্রেমিক। আর কি? কবি কর্মপ্রেমিক। কবি নিজেকে শ্রমজীবী মানুষের মতো তাদের কর্মজীবনে শ্রমিক বলে মনে করেন, শরিক বলে মনে করেন। কবি কি মনে করেন? যারা কাজ করছে কবি তাদের দলের লোক। তাই কবি কি বলেছেন? আমি যত কামারের, মানে কামাররা কি করে? ঘা দেয় বা পেটায় লোহাকে বা কোনো ধাতুকে। আর কাঁসারির, কাঁসারি মানে কি? যারা কাঁসার ব্যবসা করে। আর ছুতোরের মানে কি? জুতো সেলাই করে। মুটে মজুরের মানে কি? যারা যারা গায়ের জোরে পরিশ্রম করে, যারা ঘুমায় না তাদের কবি। কবি নিজেকে তাদের প্রতিনিধি হিসাবে বলেছেন। যে আমি ওদের প্রতিনিধি। কাদের প্রতিনিধি? যারা কাজ করে। ভাববিলাসের স্বপ্নে এই যে লিখেছে, বিলাস বিবশ মর্মের যত স্বপ্নের তরে ভাই। ভাববিলাসের স্বপ্নে, ভাববিলাসের স্বপ্নে মগ্ন থেকে অযথা সময় বইয়ে দেওয়া বাসনা তার নেই। তার নেই মানে কার নেই? কবির নেই। কবি কি বলেছেন তারপর? মাটি আগে ভাই হালের আঘাত সাগর মাগিছে হাল, পাতালপুরীর বন্দিনী ধাতু মানুষের লাগি কাঁদিয়া কাটায় কাল। তিনি জানেন, কি জানেন? যে দেখো ভাই, মাটি মাগে ভাই হালের আঘাত। মাটি কি চায়? মাগে মানে কি? চায়, খুঁজছে, কি খুঁজছে? হালের আঘাত। সাগর মাগিছে হাল। সাগর কি চাইছে? হাল চাইছে। পাতালপুরীর বন্দিনী ধাতু। পাতালপুরীতে যে ধাতু লুকিয়ে আছে সেটা মানুষের জন্য কাঁদিয়া কাটায় কাল। লাগি মানে জন্য। মানুষের জন্য কি করছে? সময় কাটাচ্ছে। তাহলে কি বলছে? যে তিনি জানেন, এই দুটো লাইনের মানে এটা লিখেছি যে তিনি জানেন কর্মময় দুনিয়া। কর্মময় দুনিয়া মানে কি? দুনিয়ায় সমস্ত কিছু চাইছে, ভাই আমাকে কাজ করো, আমাকে কাজ করো, এসো, এসো, আমাকে কাজ করো। তো এই গোটা দুনিয়া কি চাইছে? যে একান্ত হয়ে চাইছে যে আমার কর্মী আসুক, আমার সামনে কাজ হোক, আমাকে নিয়ে কাজ হোক। বোঝা গেল এই ব্যাপারটা? আজকের ক্লাসের লাস্ট ভাবার্থ। বিশ্বজগৎ আমায় মাগিলে কে মোর আত্মপর, আমার বিধাতা আমারে জাগিলে কোথায় আমার ঘর। এই প্রশ্নের উত্তরটা তোমরা আমাকে প্রত্যেকে ইউটিউব কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। বিশ্বজগৎ আমায় মাগিলে কে মোর আত্মপর, আমার বিধাতা আমায় জাগিলে কোথায় আমার ঘর। এই উত্তর আমার কিন্তু অবশ্যই, অবশ্যই ইউটিউব কমেন্ট সেকশনে আমার কিন্তু লাগবে। আমার কিন্তু ইউটিউব কমেন্ট সেকশনে লাগবেই লাগবে। আমার কিন্তু চাই ভাই এই উত্তরটা। আবার উত্তরটা দেখে নাও, এই জায়গাটা দেখে নাও তোমরা একটু। সরি, এটা মুছে দিচ্ছি আমি। ১ সেকেন্ড। আবার দাগ হয়ে যাচ্ছে। এক্সট্রিমলি সরি, এটা কিছু একটা হয়ে গেল। হচ্ছে না, মোছা যাচ্ছে না। তোমরা এই জায়গাটা কিন্তু অবশ্যই আমাকে ইউটিউবে লিখে অ্যান্সারটা আমাকে জানাবে। বিশ্বজগৎ আমায় মাগিলে কে মোর আত্মপর, আমার বিধাতা আমাতে জাগিলে কোথায় আমার ঘর। থ্যাংক ইউ প্রত্যেককে। থ্যাংকস ফর ওয়াচিং ড্রিমলাইন একাডেমি। আজকের ক্লাস এই অবধি রইল। দেখা হচ্ছে খুব জলদি পরের ক্লাসে।